সাফল্যের স্বপ্নভূমিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমেল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সামনে এসএসসি জিডি এক্সাম রয়েছে। তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা যে তোমাদের প্রতিনিয়ত জিকের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তোমাদের সামনে আলোচনা করছিলাম। আজকে আমরা ইতিহাসের সময়কাল, রাজধানী, প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট, প্রত্যেকটা সাম্রাজ্য নিয়ে তোমাদের মাঝখানে আলোচনা করব। ওকে, তো তোমরা প্রত্যেকেই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবে। ওকে, কারণ এই টপিকটা তোমাদের যে এসএসসি জিডি এক্সামে প্রত্যেকটা বছরে ধরে ধরে এখান থেকে কোশ্চেন এসছে, এবং প্রত্যেকটা বছরে না, প্রত্যেকটা শিফটে এসছে। ওকে, চলো আজকে আমরা দেখো মৌর্য বংশে দেখো কী বলছে না, ভারতের প্রথম সর্বভারতীয় বা ঐতিহাসিক সাম্রাজ্য হলো কি না মৌর্য সাম্রাজ্য। সর্বভারতীয় মানে কি অখণ্ড ভারত, ঠিক আছে, অখণ্ড ভারত। এই মৌর্য সাম্রাজ্য সময়কাল কত না 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ, এবং রাজধানী বলছে দেখো পাটালিপুত্র, বর্তমানে পাটনা, বিহারে অবস্থিত। প্রতিষ্ঠাতা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল না কৌটিল্য বা তোমরা চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মার তিনি কী ছিলেন, তিনি একজন তার শিষ্য ছিলেন। এই কৌটিল্য ধননন্দের সময়কাল থেকে ছিল। ধননন্দ যখন আলেকজান্ডারের সাথে যুদ্ধ হয় তখন ধননন্দ সময়কাল দিয়েছিল। এবং এখানকার শেষ সম্রাট কে ছিল না বৃহদ্রথ। ওই বৃহদ্রথ ছিল 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 185 খ্রিস্টপূর্বাব্দ একদম মানে শেষে একদম বৃহদ্রথ ছিল। দেখো তারপরে কি বলছে, দেখো ঐতিহাসিক উৎস, অর্থাৎ মেগাস্তিনিসের লেখা কি ইন্ডিকা। ইন্ডিকা কার লেখা না, মেগাস্তিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা। ভিভিআই, কারণ এটা তোমরা বহুবার এসেছিলো। দেখো দেখো মেগাস্তিনিসের এই সেলুকস নিকেটার মেগাস্তিনিসকে তিনি পাঠিয়েছিলেন। তিনি পাঠিয়েছিলেন, দূত হিসেবে পাঠিয়েছিলেন কৌটিল্য চাণক্যর সভাতে কি না মৌর্য প্রশাসন ও সমাজ। ওকে, এই প্রসঙ্গের উপরে মেগাস্তিনিসের ইন্ডিকা পাওয়া যায়। পাটালিপুত্র, কৌটিল্যর অর্থশাস্ত্র। নেক্সট কী বলছে, রাজনীতি ও শাসন ব্যবস্থা। রাজনীতি ও শাসন ব্যবস্থা। নেক্সট বলছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের কাহিনী লেখা রয়েছে এই বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ মানে বুঝতে পারছো ধননন্দর, ঠিক আছে, যে ধননন্দর যে গুপ্ত সময়ে যে জিনিসগুলো এখানে আলোচনা হয়েছে। অশোকের শিলালিপি, ধর্ম ও নীতি প্রচার। অশোকের শিলালিপিতে কী দেখতে পাওয়া গেছে, ধর্ম ও নীতি প্রচার। বৌদ্ধ জৈন গ্রন্থে কি দীপবংশ, মহাবংশ ও কল্পসূত্র। ওকে, তাহলে বৌদ্ধ ও জৈন গ্রন্থে লেখা যায়। ওকে, এবং বৌদ্ধ তোমরা জানো অশোক, তো জৈন গ্রন্থ, এই যে বৌদ্ধ গ্রন্থ ও জৈন গ্রন্থ এখানে কী রয়েছে না দীপবংশ, মহাবংশ, কল্পসূত্র। এবং বৌদ্ধ সমাজ ছিল অশোক এবং জৈন সমাজ ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, মানে সমসাময়িক তারা রাজা ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য কী বলছে, মৌর্য 322 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ সাফল্য কি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে তিনি সিংহাসনে বসেছিলেন। এবং দেখো রাজা ধননন্দর কি না কি বললাম মুদ্রা রাক্ষস, এক্ষুনি বললাম। সহযোগিতা তার প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন চাণক্য, বিষ্ণু শর্মা। যে চাণক্য কী বললে আমরা কৌটিল্য বলে থাকি, বিষ্ণুগুপ্ত বলে থাকি, বিষ্ণু শর্মাও বলে থাকি। ওকে, দেখো সেলুকসের সাথে যুদ্ধ 305 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সেনাপতি সেলুকস নিকটরে পরাজিত করেছিলেন কাকে না আলেকজান্ডারকে। গ্রিক সেনাপতি আলেকজান্ডারের তিনি গ্রিক সেনাপতি ছিলেন, আলেকজান্ডারের গ্রিক সেনাপতি ছিলেন। ও এই সেলুকস নিকটের আলেকজান্ডার ব্যাবিলনে তিনি গিয়ে সেখানে মারা গেছিলেন। তো দেখো নেক্সট কি বলছে, শেষ জীবন তিনি জৈন ধর্মের গ্রহণ করেন এবং শবন বেলা গোয়ালায়, যেটি শবন বেলা গোয়ালায় কোথাও অবস্থিত না কর্ণাটক গিয়ে স্বেচ্ছায় অনাহারে করেছিলেন। এবং দেখো আরেকটা বলে দিই, সেলুকাস সাথে যুদ্ধ হয়েছিল সেলুকস নিকটর, যার কন্যা হেলেনাকে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিয়ে দিয়েছিল, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে সেলুকাস নিকটরকে হারিয়ে দিয়েছিল। যখন আলেকজান্ডার ভারত থেকে চলে যায় তখন চন্দ্রগুপ্ত মৌর্যকে, যখন রাজা ছিল তখন সেলুকাস নিকটর ভেবেছিল যে বর্তমানে তো কেউ নেই শাসক, তাহলে আমি পাঠাই, তাহলে আমি কি যুদ্ধ করে নিয়ে নেবো। বাট তখন চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, তাকে হারিয়ে বদলে কি তার কন্যা হেলেনার সাথে বিয়ে দিয়েছিল। দেখো নেক্সট কী বলছে, বিন্দুসার।
বিন্দুসার 298 থেকে 276 খ্রিস্টপূর্বাব্দ। উপাধি তাকে কি? অমিত্রঘাত উপাধি। দেখো একটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বহু পরীক্ষায় বারংবার এসছে। কি অমিত্রঘাত মানে কি? বিন্দুসার অমিত্রঘাত মানে কি? শত্রু বিনাশকারী বলা হতো। হ্যাঁ, সম্পর্ক কি? তিনি চন্দ্রগুপ্তর পুত্র এবং অশোকের পিতা। চন্দ্রগুপ্তর পুত্র অশোকের পিতা। বৈদ্যুতিক সম্পর্ক, গ্রিক রাজ্যের প্রথম অ্যান্টিওকাসের কাছে তিনি মিষ্টি মদ ও শুকনো ডুমুর এবং একজন দার্শনিক ছিলেন। তিনি আজীবক সম্প্রদায়ের অনুসারী ছিলেন। ওকে, তো তোমরা বুঝতে পারলে যে বিন্দুসারের 298 থেকে 276 খ্রিস্টপূর্বাব্দ ছিল। ওকে, দেখো নেক্সট কী বলছে? সম্রাট অশোক। তাহলে বিন্দুসারের ছেলে যে কে? সম্রাট অশোক। 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। এবং দেখো সিংহাসনে আরোহণ করেছিল দেখো 273 খ্রিস্টপূর্বাব্দ। বাট দেখো 4 বছর পরে কিন্তু দেখো সে আলটিমেটলি অভিষেক হয়েছে 269, কিন্তু বসছে 273। কেন না? দেখো কারণ তার এই 4 বছর সে গৃহযুদ্ধে বা গৃহদ্বন্দ্বে 99 ভাইকে সে হত্যা করেছিল। তাই তাকে কি আমরা বলি? না চণ্ডাশোক বলি। ওকে, তাহলে কি না 273 খ্রিস্টপূর্বাব্দে তাকে ধরা যায়, বাট সে 269 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে অভিষেক করেছিল। দেখো নেক্সট কি না কলিঙ্গ যুদ্ধ হচ্ছে অশোকের সময় 261 খ্রিস্টপূর্বাব্দে, জীবনের মোড় পরিবর্তনের যুদ্ধ। কেন? কারণ এই যুদ্ধে এত নরনারী হত্যা হয়েছিল। হ্যাঁ, এখান থেকে তার দেখে সে নিজেকে নিজে ধর্মসুখে সে মানে নিজেকে মানে টোটালটাই সে বদলে দিল। হ্যাঁ, সে নিজেকে টোটালটাই বদলে দিল। দিয়ে তার কী করলো না উপগুপ্তের প্রভাবে, মানে তার সবাই ছিল উপগুপ্তের প্রভাবে কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ভেরি ঘোষ এবং ধর্মঘোষ এর পরিবর্তন। তৃতীয় বৌদ্ধ সম্মেলন তার সময় পাটালিপুত্র হয়েছিল এবং তার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সম্রাট অশোকের সময়। কোথায় হয়েছিল? না পাটালিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, দেখো নেক্সট কী বলছে? অশোকের শিলালিপি। এই অশোকের শিলালিপি, তো অশোকের শিলালিপি আবিষ্কার কত? না 1837 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জেমস প্রিন্সে প্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন এবং উদ্দেশ্যে কিনা অশোক তার ধর্ম, নৈতিকতা এবং শাসনতান্ত্রিক নির্দেশাবলী জনগণের পৌঁছে দেওয়ার জন্য এই লিপিগুলি খোদাই করেছে। এবং দেখতে পাচ্ছ এই শিলাগুলি প্রধানত 2 প্রকার। হ্যাঁ, 14টি প্রধান অনুশাসন, ক্ষুদ্র লিপি। দেখো মেজর রক। চলো দেখো লিপি ও ভাষার বৈচিত্র্য কী? দেখো লিপি ও ভাষার বৈচিত্র্য, দেখো ব্রাহ্মী লিপি ভারতের অধিকাংশ স্থানে পাওয়া লিপি ব্যবস্থা। খরষ্টি লিপি উত্তর পশ্চিম ভারতে, বর্তমানে পাকিস্তান পাওয়া লিপি, যেমন শাহবাজকারী মানুষেরা। দেখো নেক্সট কী বলছে? গিক আরমাক লিপি আফগানিস্তানে পাওয়া লিপি। দেখো ভাষা, অধিকাংশ লিপি প্রাকৃত ভাষায় রচিত। ওকে, তাহলে ব্রাহ্মী লিপি এবং দেখো অধিকাংশ লিপি কোথায়? না প্রাকৃত ভাষায় রচিত। ওকে, চলো তাহলে জিনিস বুঝলে যে লিপি ও ভাষার বৈচিত্র্য। দেখো নেক্সট কী বলছে? 14টি প্রধান শিলালিপি। দেখো প্রথম শিলালিপি দেখো পশু বলি নিষিদ্ধকরণ এবং সামাজিক উৎসবের সঙ্গে বিধিনিষেধ। ওকে, দ্বিতীয় কী বলছে? না দ্বিতীয় শিলালিপি মানুষ ও পশুর চিকিৎসায় ব্যবস্থা ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি চোল, পাণ্ডু, কেরালপুত্র উল্লেখ্য। পঞ্চম শিলালিপি দেখো সমাজ ধর্মের উন্নতির জন্য ধর্ম মহামাত্র নামক কর্মকর্তা নিয়োগ। দেখো 13তম শিলালিপি, এটা খুব গুরুত্বপূর্ণ, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ বর্ণনা, অশোকের অনুসূচনা এবং 5 জন গ্রিক রাজার নাম। ওকে, 13তম শিলালিপিটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি স্টার মার্কিং করে দিলাম, তোমরা প্রত্যেকে এইটাকে অবশ্যই খাতাতে নোট ডাউন করে নিও। ওকে, দেখো নেক্সট কী বলছে? ক্ষুদ্র শিলালিপি কোথায়? মাস্কি, গুজরা, নেতুরা ও ব্রহ্মগিরি। এই 4টি শিলালিপিতে সরাসরি অশোক নামটি খোদাই করা হয় এবং অন্যান্য লিপিতে তাকে দেবনাম প্রিয়দর্শী বলা হয়। দেখো ভাবরু লিপি কোথায়? না রাজস্থানের বৈরাটে পাওয়া যায়। ওকে, দেখো কলিঙ্গ লিপি তিনি ঘোষণা করেছিলেন সব মনীষে প্রজা মমা, সকল মানে কি না সকল মানুষ আমার সন্তান। কলিঙ্গ লিপি কী করেছিল? সব মনীষে প্রজা মমা মানে কি সকল মানুষ কি না আমার সন্তান। দেখো যে 4টি লিপিতে অশোকের নাম ছিল মাস্কি, গুজরা, নেত্তুর ও কি না ব্রহ্মগিরি। তাহলে এই 4টি লিপিতে অশোকের নাম পাওয়া যায়। দেখো নেক্সট কী বলছে? প্রধান স্তম্ভলিপি সংখ্যা 7। টোপরা, এটি বর্তমানে দিল্লিতে। ফিরোজ শাহ তুগলক হরিয়ানা থেকে এনেছিলেন।
নেক্সট মিরাট স্তম্ভ, এটি ফিরোজ শাহ তুগলক দিল্লি থেকে নিয়ে আসেন। প্রয়াগের এলাহাবাদ স্তম্ভ, এটি আগে কৌশম্বী ছিল, পরে আকবর এলাহাবাদে নিয়ে আসেন। ওকে, খুব গুরুত্বপূর্ণ এটা। ওকে, দেখো টোপরাও গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট কি বলছে, তাহলে রামপুরা কি না বিহারের চম্পারণ। ওকে, তাহলে রামপুরা বিহারের চম্পারণ। ওকে, তাহলে তোমরা টোপরা, মিরাট, প্রয়াগ, ঠিক আছে, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে পরে দেখে নেবো কি না ক্ষুদ্র স্তম্ভলিপি। রুম্মিনদেই স্তম্ভ মানে কি নেপালের লুম্বিনী উদ্যানে অবস্থিত। বুদ্ধের জন্মস্থানে অশোক গিয়েছিলেন এবং সেখানে কর ট্যাক্স কমিয়ে 1/8 করিয়েছিলেন। এই তথ্য এখান থেকে পাওয়া যায়। নিগালি সাগর, নেপাল, কনকমুনি বুদ্ধের স্তূপ সম্পর্কে দেখা যায়। তো দেখো সাঁচি, সারনাথ, কৌশাম্বী এই তিনটি স্তম্ভকে করা যায়। চল দেখো নেক্সট কী বলছে, মৌর্য প্রশাসন ও সমাজ। দেখো রাষ্ট্র পরিচালনার 7টি উপাদান ছিল: স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। গুপ্তচর ব্যবস্থা, মৌর্যদের শক্তিশালী গুপ্তচর বাহিনী ছিল। কর ব্যবস্থা সাধারণ ফসলের 1/6 অংশ হিসাবে নেওয়া হতো। এবং স্থাপত্য সাঁচি স্তূপ, সারনাথের সিংহচক্র ভারতের জাতীয় প্রতীক। আমরা প্রত্যেকেই জানি যে ভারতের জাতীয় প্রতীক সারনাথের চক্র। হ্যাঁ, তো তোমরা বোধগয়া বা প্রত্যেকেই জানো। ওকে, দেখো মৌর্য প্রশাসন ও সমাজ। নেক্সট কী বলছে, সাম্রাজ্যের পতন। অশোকের পরবর্তীতে শাসক দশরথ সম্পত্তি এবং শেষ রাজা ছিল বৃহদ্রথ। পতন 185 খ্রিস্টপূর্বাব্দে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। মৌর্য আমলের প্রধান অফিসার কি সমাহর্তা, প্রধান রাজস্ব সংগ্রহ, আজকের দিনের অর্থমন্ত্রীর মতো। সন্নিধাতা, রাষ্ট্রীয় কোষাগার রক্ষক, ট্রেজারি। দেখো অক্ষপটল কি, প্রধান হিসাব রক্ষক। নেক্সট দেখো ধম্ম মহামাত্র, সমাজের নৈতিকতা ও ধম্ম প্রচারের তদারক করার জন্য। রাজুক কি, গ্রামীণ এলাকার বিচারক, রাজস্ব কর্মকর্তা। যুক্ত কি না, জেলা পর্যায়ের নিচু পদস্থ রাজস্ব কর্মকর্তা। পণাধ্যক্ষ কি, বাণিজ্য বাজারের নিয়ন্ত্রক। শীতাধ্যক্ষ কি না, সরকারি এবং রাষ্ট্রীয় খাস জমিদার তদারকারী। নবাধ্যক্ষ কি, নৌবাহিনীর প্রধান জলপথ। গোপ কি না, 10 থেকে 15 গ্রামের হিসাব রক্ষণাবেক্ষণকারী কি না, কর্মকর্তা। ওকে, তো এইগুলোই ছিল তোমাদের মৌর্য আমলের প্রধান অফিসার। মানে মৌর্য আমলে এরা তাদের ডিউটি করতো, মানে অশোকের যে অশোক এইভাবে তাদেরকে সাজিয়েছিল। ওকে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না।